নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বন্দিনী কমলা। রাজহাটের রায়বাড়ি প্রাচীন বনিয়াদি ঘর। কোম্পানির আমল হইতে বহু বিস্তীর্ণ জমিদারি, সংসারটিও বিপুল। ভাদ্র মাসের দিন রায়বংশের সেজ তরফের বড় মেয়ে বনলতা সিমেন্ট বাঁধানো মেঝের উপর সুবিপুল দেহখানি এলাইয়া দিয়া নিথর হইয়া পড়িয়াছিল। স্পন্দনের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস পড়িতেছে, আর মধ্যে মধ্যে গালে টেপা পান দুই একবার মুখের মধ্যে নড়িতেছে। ঘড়িতে ঢং ঢং শব্দে 4টা বাজিয়া গেল। বনলতা একবার চোখ মেলিয়া চাহিয়া এদিক ওদিক বেশ করিয়া দেখিয়া শ্রান্ত কণ্ঠে ডাকিল, নলে নলে। নলে নলিনী সেজ তরফের ঝি। নলিনীর সাড়া পাওয়া গেল না। নিচে রান্নাশালে ঠাকুর চাকরেরা গোলমাল করিতেছে, তাহাদের খাওয়া দাওয়া হইতেছে। রায়বাড়ির অনেক বিশেষত্বের মধ্যে এই একটি বিশেষত্ব, খাওয়া দাওয়া আরম্ভ হয় 1:30টায়। ছেলেরা খায় 1:30টায়, বাবুরা খান 2:30টায়, মেয়েরা 3:30টায় খাওয়া দাওয়া সারিয়া ওঠেন। তারপর চাকর বাকরদের পালা 3:45টা 4টায়। বনলতা আবার ডাকিল, নলে ও নলে। বড় তরফের ঝি কামিনী দরজার সম্মুখের বারান্দা দিয়া তেতলায় উঠিয়া গেল। সে সাড়া দিল না। বনলতা উদাস দৃষ্টিতে কড়িকাঠের দিকে চাহিয়া ডাকিতেছিল, দেখিতে পাইল না। পায়ের শব্দ শুনিয়াও ফিরিয়া চাহিল না। সে আবার ডাকিল, নলে নলে ও নলে। এবার একটি তরুণী বধূ আসিয়া দরজায় দাঁড়াইয়া বলিল, কি বলছেন দিদি? বধূটি বড় তরফের কনিষ্ঠা বধূ, সদ্য বিবাহিতা। বনলতা ফিরিয়া না চাহিয়াই বলিল, তোমাকে নয়, নলেকে ডাকছি। বধূটি চলিয়া গেল। বনলতা আবার ডাকিল, ও নলে। বধূটি তেতলায় উঠিয়া গেল। একদিকের খোলা ছাদের উপর ভাদ্রের রৌদ্র মাথায় করিয়া বড় তরফের বড় মেয়ে পান ও দোক্তা হাতে চরকির মতো অবিরাম ঘুরিতেছে। সে পাগল, অমনি করিয়া ঘোরাই তাহার ব্যাধি। মধ্যে মধ্যে পান দোক্তা খায়, বিড়বিড় করিয়া বকে, ফিক ফিক করিয়া হাসে, আর অবিরাম ছাদের এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত ঘুরিয়া বেড়ায়। তরুণী বউটি এ বাড়িতে সদ্য আগত। পাগলকে দেখিয়া তাহার প্রাণ কেমন হাঁপাইয়া ওঠে, কান্না পায়। ছাদটা অতিক্রম করিয়া তেতলার মহলে যাইতে হইবে। সে থমকিয়া দাঁড়াইল। পাগল এদিক হইতে ওদিকে পৌঁছিবা মাত্র দ্রুত পদে ছাদটা অতিক্রম করিয়া গেল। নলিনী ঝি সেজগিন্নির পা টিপিতেছিল। সেজগিন্নির নাক ডাকিতেছে। মৃদুস্বরে বধূটি ডাকিল, নলিনী। নলিনী কথা বলিল না, ঘাড় নাড়িয়া ইঙ্গিতে প্রশ্ন করিল, কি? বনলতাদি ডাকছেন তোমাকে। নলিনী সঙ্গে সঙ্গে নিচেকার ঠোঁটটি উল্টাইয়া দিল। পরক্ষণেই বিরক্তি ভরা মুখে অতি সন্তর্পণে সেজগিন্নির পাখানি কোল হইতে পাশের পা বালিশের উপর নামাইয়া রাখিল। সেজগিন্নির নাক ডাকিতেছিল, কিন্তু
পা খানি নামাইয়া দিবা মাত্র আরক্ত চোখ মেলিয়া তিনি তাকাইয়া দেখিলেন। নলিনী বলিল, বনদি ডাকছেন, শুনে আসি। সেজগিন্নির চোখ বন্ধ হইল। নলিনী নিচে চলিল, সঙ্গে সঙ্গে বধূটি। বধূটির বড় মুশকিল হইয়াছে। সে যেন মাটির জীব সমুদ্রতলের রাজ্যে আসিয়া পড়িয়াছে। এই রাজ্যের নিয়মকানুন সব আলাদা। দিনে বেচারার ঘুম অভ্যাস নাই, কিন্তু বেলা 3টার পর হইতে বাড়িখানা পর্যন্ত যেন ঘুমে ঝিমাইতে থাকে। জাগিয়া থাকে এক পাগল, তাহাকে তাহার বড় ভয়। দোতলা সিঁড়িতে আসিয়াই শোনা গেল, ও নোলে, নোলে। বনলতা সেই সকরুণ শ্রান্ত সুরে ডাকিতেছে। নলিনী বলিল, মরো তুমি, মরো, মুশকুমড়ি কোথাকার। বধূটি অবাক হইয়া গেল, কিন্তু কিছু বলিবার পূর্বেই বনলতার ঘরের সম্মুখে তাহারা পৌঁছিয়া গেল। বনলতা তখনও চোখ বন্ধ করিয়া ডাকিতেছে, নলে। কি দিদিমণি, আমি সেজমার পা টিপছিলাম। বনলতা কোনো কৈফিয়ত দাবি করিল না। চোখ মেলিয়া অতি কষ্টে পাশ ফিরিয়া একটা হাত প্রসারিত করিয়া 10 দূরে মেঝের উপর নামানো একটা রূপার কৌটা দেখাইয়া বলিল, দোক্তার কৌটোটা দে। নলিনী তাড়াতাড়ি কৌটোটা বনলতার কাছে আনিয়া নামাইয়া দিল। বনলতা বলিল, আর একখানা পাতলা চাদর আমার গায়ে ঢেকে দে তো। বধূটির বিস্ময়ের পরিসীমা ছিল না। সে বলিল, গরম লাগবে না দিদি? বড় মাছি লাগছে। নলিনী বিনা বাক্য ব্যয়ে একখানা চাদর আনিয়া বনলতার সর্বাঙ্গ ঢাকা দিয়া চলিয়া গেল। বধূটি বলিল, একটু বাতাস করব দিদি? তুমি আর জ্বালিও না ছোট বউ, কেবল কানের কাছে ঘ্যান ঘ্যান। তুমি বাতাস করবে কেন? ঝি চাকর থাকতে বউয়ে বাতাস করে নাকি? ঘড়িতে ঢং করিয়া 8 ঘণ্টা বাজিল। বেলা 4:30। বাড়িটাতে যেন জনমানব নাই, কেবল কতকগুলো অস্বাভাবিক শব্দ, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের নাক ডাকার শব্দ। নিচে কয়টা কাক উচ্ছিষ্ট বাসন লইয়া কলকল করিতেছে। ঝি চাকরেরা ঘুমাইতেছে। বারান্দার রেলিংয়ে ভর দিয়া বউটি দাঁড়াইয়াছিল। সহসা তাহার হাসি পাইল। কাহার নাক ডাকিতেছে, ঘোঁ ঘোঁ পট পট ফুট। পিছনে ঘরের মধ্যে বনলতা দিদিরও নাক ডাকিতে শুরু হইয়াছে। সহসা রেলিংয়ের উপর ভর দিয়া দাঁড়াইয়াই বধূটি চোখ বুজিয়া নাক ডাকাইতে চেষ্টা করিতে আরম্ভ করিল। কিন্তু নাকের ভিতর এবং তালুতে জ্বালা করিয়া উঠিতেই সে চেষ্টা ছাড়িয়া দিয়া শূন্য মনেই জনশূন্য উঠানটির দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর বাড়ির মধ্যে মানুষের সাড়া জাগিয়া উঠিল। কেহ যেন সুর করিয়া মন্ত্র পাঠ করিতেছে। বাড়ির গিন্নি অর্থাৎ বাবুদের মা এতক্ষণে দেব দর্শন করিয়া ফিরিলেন। টোলের পণ্ডিত তাহাকে গীতা শুনাইতেছে। গীতা শুনিয়া ঠাকুমা জল খাইবেন, তারপর তাহার রান্না চড়িবে। ঠাকুমা ততক্ষণ তাহার নিজের এস্টেটের দৈনন্দিন হিসাব নিকাশ শুনিবেন। খাইবেন বেলা 6টায়। তারপর আরম্ভ হইবে দিবানিদ্রা। দিবানিদ্রা সারিয়া উঠিবেন রাত্রি 10টায়। তারপর আরম্ভ হইবে মহাভারত পাঠ। রাত্রি 12টায় সান্ধ্যকৃত্য শেষ করিলে পর তাহার রাত্রের খাবার তৈরি হইবে। খাওয়া দাওয়া শেষ করিয়া বাড়ির নাতি নাতনি ছেলে বউ প্রত্যেকের সংবাদ লইবেন। আর বুড়ি ঝি দামিনী
তাহার পায়ে তেল দিবে। শুইবেন রাত্রি 2টার পর। বধূটি অকস্মাৎ খুক খুক করিয়া হাসিয়া উঠিল। ঠাকুমার সে কি নাক ডাকা! বাপরে! সেদিন শেষ রাত্রে তাহার ঘুম ভাঙিয়া গিয়াছিল। বিকট শব্দে ভয় পাইয়া স্বামীকে জাগাইয়া বলিয়াছিল, ওগো, ও কিসের শব্দ? এক মুহূর্ত শুনিয়াই পাশ ফিরিয়া শুইয়া তাহার স্বামী বলিয়াছিল, ঠাকুমার নাক ডাকছে। ঠাকুমার নাক ডাকিতেছে? তাহার বিশ্বাস হয় না। সে আবার বলিতে গিয়াছিল, না, তুমি ভালো করে শোনো। কিন্তু তখন তাহার স্বামীরও আবার নাক ডাকা শুরু হইয়া গিয়াছে। তাহার ভাগ্য ভালো যে স্বামীর নাক ডাকে মৃদু শব্দে। সে সাহসী মেয়ে, ভয় বড় একটা সে পায় না। সে সন্তর্পণে উঠিয়া দরজা খুলিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছিল। সর্বনাশ! বাড়িতে যেন নাক ডাকার কোরাস আরম্ভ হইয়া গিয়াছে। ঘোঁ ঘোঁ, ঘড়র ঘড়র ঘোঁ, ঘড়র পটপট ফুট, আরও কত রকম। মুখে শব্দ করিয়া তাহার অনুকরণ করা অসম্ভব। সমস্ত ধ্বনিকে ছাপাইয়া ঠাকুমার নাক ডাকিতেছে, ব্যান্ড বাজনার জয় ঢাকের মতো। স্মরণ করিয়া বধূটি আর আত্মসম্বরণ করিতে পারিল না। খিলখিল করিয়া হাসিয়া উঠিল। তরুণ কণ্ঠের হাস্যধ্বনি কিছুক্ষণ বাড়িটার খিলানে খিলানে প্রতিধ্বনি হইয়া ফিরিল। সহসা গম্ভীর স্বরে কে প্রশ্ন করিল, কে? বধূটি লজ্জায় মরিয়া গেল। মেজখুর শ্বশুরের ঘুম ভাঙিয়া গিয়াছে। সে তাড়াতাড়ি বনলতার ঘরে ঢুকিয়া কপট নিদ্রায় কাঠ হইয়া পড়িয়া রহিল। মেজ শ্বশুরের পায়ে সারা বারান্দাময় ঘুরিয়া বেড়াইতেছে। পদশব্দ তেতলায় উঠিয়া গেল। পাগলি আর্তচিৎকারে কাঁদিয়া উঠিল। মেজ শ্বশুরের রুষ্ট কণ্ঠস্বর, তুই হাসছিলি? কাকে দেখে হাসছিলি? বল বল। প্রচণ্ড জোরে চড় মারার শব্দ। পাগলি বোবা জানোয়ারের মতো চিৎকার করিতেছে। বধূটির একবার ইচ্ছা হইল উঠিয়া গিয়া মেজ শ্বশুরকে বলে, আমি হাসিয়াছি, ও নয়। কিন্তু তাও সে পারিল না। বনলতা যতক্ষণ না উঠিল ততক্ষণ সে কাঠ হইয়া পড়িয়া রহিল। বেলা 5:30টার সময় বাড়িটা আবার জাগিয়া উঠিল। সে জাগিয়া ওঠা যেমন তেমন নয়। কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গে লঙ্কায় যেমন শোরগোল উঠিত, তেমনি শোরগোল তুলিয়া জাগা। ছোট্ট ছেলেদের চিৎকার, হাসি কান্না, বধূ ও কন্যাদের হাসি, ঝি সম্প্রদায়ের বাসন মাজা ও ঝাঁটার শব্দ, কথা কাটাকাটি, গিন্নিদের ঝি চাকরকে আহ্বান। বাড়িটাতে যেন তুফান উঠিয়াছে। বড়বাবু দুধ নিয়ে আয়, মানদা। ঠাকুরকে বল ছেলেদের জল খাবার নিয়ে যাবে। বড় গিন্নি হাঁকিতেছিলেন। বধূটি এইবার উঠিল। বনলতা তখন উঠিয়া বসিয়াছে। সে হাসিয়া বলিল, কি হে ছোট গিন্নি, তুমি যে দিনে ঘুমও না, আমাকেও যে হার মানালে হে। মৃদুস্বরে বধূটি বলিল, আমি ঘুমোইনি। ওই হলো হে হলো, ছিল না কথা, হলো গাল। আজ নয় হবে কাল। দিনে শুলে তোমার প্রাণ হাঁপিয়ে ওঠে বলো, আজ শুয়েছ, কাল ঘুমোবে। বনলতা গোটা 2 পান ও খানিকটা দোক্তা মুখে পুরিয়া কথা বন্ধ করিল। বউটি উঠিয়া শাশুড়ির কাছে তেতলায় চলিল। একটা চাকর হনহন করিয়া বারান্দা দিয়া ওদিকের মহলে চলিয়াছিল। বনলতা তাহাকে দেখিয়া উৎসুক হইয়া উঠিল।
হরে, ও হরে, শোন, আমার এখন সময় নেই বাপু। তবু হরিচরণ দাঁড়াইল। মেজ জ্যাঠার সিদ্ধি নিয়ে যাচ্ছিস বুঝি? হ্যাঁ, বাবু এখনই চেঁচামেচি করবে। কি বলছেন বলুন। আমাকে একটু সিদ্ধি দিয়ে যা, পেটটা বড় খারাপ হয়েছে, এই এতটুকু। মুখ বাঁকাইয়া একটু হাসিয়া হরিচরণ বলিল, কই গেলাস বার করুন। বধূটি যাইতে যাইতেও কথাগুলি শুনিয়া স্তম্ভিত বিস্ময়ে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া গেল। বনলতা বলিল, খাবে ভাই ছোট বউ? ভারী মজা হয়, যা হাসি পায়, সব ঘোরে ঘোরে, সব ঘোরে। ঘৃণায় বিতৃষ্ণায় বউটির সমস্ত অন্তর ভরিয়া উঠিল। সে দ্রুতপদে উপরে উঠিয়া গেল, যেন পলাইয়া গেল। বনলতা বলিল, মেয়ে আনতে হয় সমান ঘর থেকে, এ বউটা ছোট লোকের ঘরের মেয়ে কি না? বাধা দিয়া হরিচরণ হাসিয়া বলিল, যেতে দিন দিন কতক দিদিমণি, তারপর। সিদ্ধি ঢালিয়া দিয়া হাসিতে হাসিতে দ্রুতপদে সে চলিয়া গেল। বনলতা সিদ্ধিটুকু নিঃশেষে পান করিয়া আবার পানদোক্তা মুখে দিয়া উঠিল। নিচে হাঁসের প্যাঁক প্যাঁক শব্দে বাড়িটা মুখরিত হইয়া উঠিয়াছে। 50টা রাজহাঁস বাড়ির উঠানে আসিয়া কলরব করিতেছে। উহাদের খাবার দিতে হইবে। হাঁসগুলি বনলতার বাপের সম্পত্তি। বড় জ্যাঠার ছিল ঘোড়া, সে ঘোড়া মরিয়া গিয়াছে। এখন আছে কেবল একটা ময়না, একটা চন্দনা, একটা কাকাতুয়া, গোটা কয়েক কাঠবেড়ালি, 2টা খরগোশ। মেজ জ্যাঠার আছে 100-150 পায়রা। বনলতার বাপের এই হাঁস, ছোট কাকার গোটা 8 কুকুর। পায়রা আর কুকুরের প্রতি ভীষণ ঘৃণা বনলতার। পায়রাগুলা যা ঘর নোংরা করে, আর কুকুর তো অস্পৃশ্য, ছুঁইলে স্নান করিতে হয়। রাজহাঁসগুলি যেমন দেখিতে সুন্দর, তেমনি ডিম খাইতে সুবিধা। বড় জ্যাঠার শখের জিনিসগুলিও ভালো। ময়নাটা যা চমৎকার ধমক দেয়, হারামজাদা, শালা, শুয়ার কি বাচ্চা, চমৎকার। বউটির নাম মণি, মণিমালা। এ বাড়িতে নাম হইয়াছে কাঞ্চন বউ। এ বাড়িতে বধূদের নামকরণ হয় প্রাচীন প্রথায়। মানিক বউ, রানী বউ, মতি বউ, রত্ন বউ, সুবর্ণ বউ, আতর বউ, বেলা বউ, অর্থাৎ হীরা, মণি, মাণিক্য, মুক্তা, পান্না প্রভৃতি মহার্ঘ এবং আতর, বেল, চাঁপা প্রভৃতি পরম আদরণীয় বস্তুর নামে নামকরণ করা হয়। কাঞ্চন বউ তেতলায় উঠিতে উঠিতেই শুনিল তাহার শাশুড়ি ঝিকে বলিতেছেন, দেখ তোরে, কাঞ্চন বৌমা কোথায় গেল? কাঞ্চন বউ গতি দ্রুততর করিল। শাশুড়ি আপন মনেই বোধ করি বলিতেছিলেন, সমস্ত দুপুর মেয়ে কেবল ঘুরে বেড়াবে, সকলে ঘুমোবে, আর কাক চিলের মতো বৌমা এখান ওখান করে ফিরবে। বলে অভ্যেস নেই। অভ্যেস থাকবে কোথা থেকে? গেরস্ত বাড়ির মেয়েদের কি ঘুমোবার সময় থাকে? কাঞ্চন বউ নত মুখে শাশুড়ির কাছে গিয়া দাঁড়াইল। শাশুড়ি বলিলেন, এই যে, কোথায় ছিলে সমস্ত দুপুর? কাঞ্চন বউ চুপ করিয়া রহিল। শাশুড়ি বলিলেন, যাও, চুল বেঁধে কাপড় চোপড় কেচে নাও, ঠাকুরন ডেকেছে তোমাকে। আজ থেকে তোমাকেই লক্ষ্মীর ঘরে সন্ধে দেখাতে হবে। বাড়ির ছোট বউয়েই ও কাজ চিরকাল করে। তাড়াতাড়ি চুল বাঁধিয়া
গা ধুইয়া লাল পাড় গরদের একখানি শাড়ি পরিয়া কাঞ্চনবউ প্রস্তুত হইয়া শাশুড়ির অপেক্ষা করিয়া রহিল। তিনিই তাহাকে বাড়ির গিন্নির কাছে লইয়া যাইবেন। নিচে খুব শোরগোল উঠিতেছে। রান্নাশালে সর্বাপেক্ষা বেশি ব্যস্ততা। দোতলার বারান্দায় দাঁড়াইয়া বনলতা হাঁকিতেছে, সেই সুরে সেই ভঙ্গিতে। নলে, ও নলে। নলে এবার অল্পেই সাড়া দিল। যাই। বনলতা বলিল, আসতে হবে না, আজ এত রান্নার তাড়া কেন রে? ছোট কাটতে শিকারে যাবেন তাই? কি শিকার রে? কোথায়? বন শুয়োর এসেছে নদীর ধারে, রেতে আউশ ধান খেতে আসে। বনলতা বাকিটা আর শুনিল না, বলিল, মরণ, পাখিটা কি হলেও মানুষে খায়, শুয়োর মেরে কি হয়? অনর্থক জীব হত্যা। রান্নাশালের পাশে বিস্তৃত সরঞ্জাম পড়িয়াছে চায়ের। মেজবাবুর কাছে সরকারি সাহেব আসিয়াছে। মেজবাবু এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট বোর্ডের মেম্বার এবং আরও অনেক কিছু। তাহা ছাড়া বড়বাবুর বড় ছেলে কাঞ্চনবউয়ের বড় ভাসুরের থিয়েটার ক্লাবের রিহার্সাল রহিয়াছে। কাঞ্চনবউ অবাক বিস্ময়ে সমস্ত দেখিতেছিল। এই প্রকাণ্ড বড় বাড়ির প্রতিটি কোণে যেন তাহার জন্য বিস্ময় লুকাইয়া আছে, রূপকথার মায়াপুরীর মতো। এ বাড়ির লক্ষ্মীর ঘর সকলের চেয়ে বড় বিস্ময়। লক্ষ্মীর ঘরের মধ্যে লক্ষ্মীকে নাকি বন্দিনী করিয়া রাখা হইয়াছে। সে ঘরের দরজা কখনো খোলা হয় না। বন্ধ দুয়ারের সম্মুখে ধূপ প্রদীপ রাখিয়া অর্চনা করা হয়। কাঞ্চনবউয়ের কৌতূহলের সীমা ছিল না। মণি বাঙালি গৃহস্থ ঘরের মেয়ে, কিন্তু জীবনে প্রথম হইতেই অভাবনীয় পারিপার্শ্বিকতার প্রভাবে স্বচ্ছন্দ সাহসের মধ্যে বাড়িয়া উঠিয়াছে। তার বাপ সংসারী হইয়াও সন্ন্যাসী, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত, ঊনবিংশ শতাব্দীর বাঙালি। বড় দাদা রামকৃষ্ণ মিশনের কর্মী, ছোট দাদা গান্ধী সেবক। কাঞ্চনবউ সকলের ছোট। শৈশবে মাতৃহীন হইয়া মেয়েটি এই উদাসীর সংসারে আরণ্যলতার মতো জীবনের সকল প্রতিকূলতার সহিত যুদ্ধ করিয়া আপন শক্তিতে বড় হইয়াছে। তাহার রূপ দেখিয়া তাহাকে এ বাড়িতে আনা হইয়াছে, কিন্তু এ বাড়ির মৃত্তিকার সকল রস, এ বাড়ির আকাশের সকল আলো বাতাস তাহার জীবনের ধাতু প্রকৃতির পক্ষে বিষ না হইলেও বিষম হইয়া উঠিয়াছে। তবু তাহার কৌতূহলের অন্ত নাই। তাহার জীবনী শক্তি কিছুতেই পরাজয় মানিতে চায় না। বড়গিন্নি আসিয়া উপস্থিত হইলেন। তাহার সঙ্গে উলঙ্গ একটি 12 বৎসরের বালক, তাহার বড় ছেলের বড় ছেলে। বড়গিন্নি এতক্ষণ ব্যস্ত ছিলেন বড় ছেলের বড় ছেলেটিকে লইয়া। 12 বছরের ছেলেটিকে লইয়া বড়গিন্নির ঝঞ্ঝাটের আর সীমা নাই। তাহার সমস্ত কিছু বড়গিন্নিকে করিতে হয়। অপটু মায়ের 8 মাসের সন্তান ছেলেটি। আতুরে তাহাকে আঙুরের মতো তুলায় মুড়িয়া রাখা হইয়াছিল। তারপর বহু সযত্ন পরিচর্যায় বড়গিন্নি তাহাকে এত বড় করিয়া তুলিয়াছেন। এখন সে বেশ হৃষ্টপুষ্ট, কিন্তু তবু তো সে 8 মাসে ভূমিষ্ঠ অপরিপুষ্ট ছেলে। সেই জন্যই সকালে বড়গিন্নি বুরুজ দিয়া তাহার দাঁত মাজিয়া দেন, জিভ চুলিয়া দেন, মুখে কুলকুচার জল তুলিয়া দেন। খাওয়াইয়া তো দেনই, বেচারা এখনো নিজে হাতে তেল পর্যন্ত মাখিতে পারে না। সেও তাহাকে মাখাইয়া স্নান করাইয়া দিতে হয়। তাহারই পরিচর্যায় তিনি এতক্ষণ ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় একটা কবিরাজি তেল মাখাইবার ব্যবস্থা আছে।
সেই তেল মাখাইয়া গা মুছিয়া উলঙ্গ ছেলেটিকে সঙ্গে লইয়া আসিয়া বলিলেন, এসো বৌমা, শ্বশুরকে প্রণাম করে নাও, তারপর চলো। বড় কর্তা সান্ধ্যকৃত্য করিতেছিলেন। কুলধর্মে রায়েরা তান্ত্রিক, কিন্তু বড়বাবু শিব ভক্ত। ঘরের বাহির হইতেই তাহার কণ্ঠস্বর শোনা যাইতেছিল, শিব ও শম্ভু, শিব ও শম্ভু, শঙ্কর শঙ্কর। বেচারা বধূটির সর্বাঙ্গ মোচড় দিয়া উঠিল। তাহার শ্বশুর কি যে খান, মদটা সে বুঝিতে পারে, কিন্তু ছোট কলকেতে সাজিয়া চাকরটা কি যে তাহাকে দেয়, দুর্গন্ধে বাড়িটা শুদ্ধ ভরিয়া ওঠে, কিন্তু উপায় ছিল না। বড় কর্তা হাসিয়া বলিলেন, কি গো আমার মা লক্ষ্মী। কাঞ্চন বউ প্রণাম করিল। একেবারে নিচের তলায় বাড়ির ঠিক মাঝখানে প্রশস্ত একখানি ঘর, কিন্তু অন্ধকূপের মতো অন্ধকার। একটি দরজা ভিন্ন আর দরজা নাই, অথবা জানালা নাই। ঘরের মধ্যে ঢুকিয়াই মণি একটা গুমোট গরম অনুভব করিল। নাকে ঢুকিল ব্যবসা একটা গন্ধ। হাতের প্রদীপের আলোয় ঘরের গাঢ় অন্ধকার আবছায়ের মতো হইয়া উঠিয়াছে। মণির সর্বাঙ্গ কেমন করিয়া উঠিল, কিন্তু তবুও তাহার কৌতূহলের অন্ত ছিল না। সে দৃষ্টি বিস্ফারিত করিয়া চারিদিকে চাহিয়া দেখিল। অন্ধকার ঘরের কোণে কোণে যেন অশরীরীর মতো ছাদে মাথা ঠেকাইয়া দাঁড়াইয়া আছে। চারিদিকে দেওয়াল ঘেঁষিয়া কতগুলি লোহার সিন্দুক। এই ঘরে, এই দোরের কাছ থেকে মণি চমকিয়া উঠিল। লাঠির উপর ভর দিয়া বার্ধক্যে অবনমিত দেহ বৃদ্ধা কর্ত্রী দন্তহীন মুখে জড়িত স্বরে বলিলেন, এই ঘরের এই দোরের কাছে পিদিম ধূপদানি রাখলো ভাইনাথ বউ। এই হলো আমাদের লক্ষ্মীর ঘর। মণি দেখিল বিবর্ণ কালো একটি চতুষ্কোণ স্থান। ক্রমে ধীরে ধীরে প্রতীয়মান হইল ওটা একটা দরজা। দরজাটার শিকলের মুখে মরিচা ধরা একটা তালা ঝুলিতেছে। কর্ত্রী কহিলেন, আমার দিদি শাশুড়ি, বুঝলি ভাই, এই ঘরে মা লক্ষ্মীকে বন্ধ করে রেখে গিয়েছেন। এই দরজা যতদিন না খুলবে ততদিন মা লক্ষ্মী এ বাড়িতে বাঁধা থাকবে। আমার বড় শ্বশুর ছিলেন কোম্পানির দেওয়ান, তখন নবাবের আমল। তিনি এদেশের প্রথম জমিদার। কোম্পানির দেওয়ানি করিয়াই তিনি বিস্তীর্ণ জমিদারি করিয়া গিয়াছেন। মণিমালা তাহার নাম শুনিয়াছে। তাহার নাম ছিল গোপীবল্লভ গঙ্গোপাধ্যায়। তিনি প্রথম সরকার হইতে রায় উপাধি পাইয়াছিলেন। তিনি নাকি একেবারে অতি দরিদ্র পিতামাতার সন্তান ছিলেন। দিদি শাশুড়ি বলিলেন, বুঝলি ভাই, ভাঙা ঘর, রাত্রে শেয়ালে এসে আগর ঠেলে রান্না খেয়ে যেত। বাড়ির চারিদিকে ছিল কুকুর সোঙার বন, ঝরঝর করে জল পড়ত। রাত্রে ঘুম হতে না পেয়ে আমার বড় শ্বশুর কাঁদতেন। বড় শ্বশুরের মা বলতেন, এই কুকুর সোঙার বন, এই ভাঙা কুড়ে ভেঙে অমুক রোজবে বৃন্দাবন। তাই তিনি করেছিলেন। কোম্পানির কুঠিতে প্রথমে তিনি সর্দার হয়ে ঢুকেছিলেন। গোপীবল্লভ প্রথমে পাইকদের সর্দার হইয়া কোম্পানির চাকরিতে প্রবেশ করিয়াছিলেন। তারপর ক্রমে মুন্সি, তারপর গোমস্তা,
তারপর নায়েব, তারপর হইয়াছিলেন দেওয়ান। তখন কোম্পানির কাছে তাঁতিরা সব দাদন নিত, কিন্তু দাদন শোধ করবার সময় সব লুকিয়ে বসে থাকত। সে দাদন আর আদায় হতো না। তখন সাহেব বললে, যে এ দাদন আদায় করতে পারবে তাকেই আমি দেওয়ান করব। এই আমার বর্ষসুরের কপাল খুলে গেল। খুঁজে খুঁজে তাঁতিদের সব ধরে এনে খুঁটিতে বেঁধে দাদন একেবারে পাই পয়সা আদায় করে দিলেন। বুঝলি ভাই নাথবউ, সাধারণ পুরুষ ছিলেন কি তিনি? তার ডাকে বাঘে বলদে এক ঘাটে জল খেত। সত্য কথা, সে আমলে গোপীবল্লভকে লোকে দণ্ডমুণ্ডের বিধাতা বলিয়া মানিত। কোম্পানির কর্তা সাহেবদের তিনি ছিলেন ডান হাত। মণিমালা বিস্ফারিত দৃষ্টিতে দিদি শাশুড়ির কুঞ্চিত চর্ম দন্তহীন মুখের দিকে চাহিয়া শুনিতেছিল। সে আমলের কথা সেও অনেক জানে। তাহার বিবেকানন্দ ভক্ত বাপ, রামকৃষ্ণ মিশনের কর্মী বড় দাদা, গান্ধীপন্থী ছোট দাদার কাছে অনেক শুনিয়াছে। দিদি শাশুড়ি অকস্মাৎ হাসিয়া গড়াইয়া পড়িলেন, বলিলেন, এদিকে চাঁদ রেল হলে হবে কি ভাই? বুড়ো খুব রসিক ছিল, বুঝলি। 60 বছর বয়সে বুড়ো তৃতীয় পক্ষে বিয়ে করেছিল। প্রথম দুপক্ষের ছেলেপুলে ছিল না। তারপর 60 বছর বয়সে নৌকো করে যেতে গাঙের ঘাটে আমার দিদি শাশুড়িকে দেখে বুড়োর মুন্ডু ঘুরে গেল, বুঝলি ভাই। সে আমলে পুজোর সময় লোকে দুর্গ ঠাকুরনের প্রীতিমা না দেখে নাকি দেখতো আমার দিদি শাশুড়িকে। এই টানা টানা চোখ, দুধে আলতায় রং, চাঁপার কলি আঙুল, সবচেয়ে বাহারের ছিল তার চুল, ভোমরার মতো কালো আর কোঁকড়ানো। তারই পেটে জন্মালেন আমার শ্বশুর। আর কি ভাগ্যি ছিল আমার দিদি শাশুড়ির। বিয়ের পরই 2 সতীন টুকটুক করে মরে গেল। তখন এই বাড়ি হলো। বুড়ো নাকি বলতো, এ মানিক আমি রাখবো কোথা। নাম দিয়েছিলেন মানিক বউ। মানিক বউয়ের আতরের ভরি ছিল 80 টাকা। ঢাকা থেকে ঢাকায় কাপড় আসত, কাশি থেকে আসত গরদ। বলিয়া ঠোঁটের ডগায় একটা পিচ কাটিয়া বলিলেন, বুঝলি ভাই নাথবউ, বর তোমার গিয়ে বুড়োই ভালো, নইলে ভাই আদর হয় না। জানিস তো, প্রথম পক্ষ হলো হেলা ফেলা, দ্বিতীয় পক্ষ ফুলের মালা, আর তৃতীয় পক্ষ হলো হরিনামের ঝোলা। ও তোর গলাতেই থাকে 24 ঘন্টা। কাঞ্চন বউ মুখ নত করিয়া মৃদু হাসিল। দিদি শাশুড়ি বলিলেন, হাসছিস বুঝি? তোর ওই ছোঁড়া বর তোর আদর করবে মনে করছিস? এ বাড়ির সবারই বার ফটকার রোগ আছে। ছোঁড়াকে খুব কোষে লাগাম টেনে রাখবি, বুঝেছিস? মণি বলিল, আপনি মা লক্ষ্মীর কথা বলুন। তাই বলছিল, সে আমার দিদি শাশুড়ির আমলে।
তখন বুড়ো মারা গিয়েছে সদ্য। আমার শ্বশুরের বয়স তখন বছর 20, সবে বিয়ে হয়েছে। তখন আমাদের নায়েব ছিল কীর্তি ঘোষ, আমার বড় শ্বশুরের হাতে তৈরি নায়েব। শ্বশুর বলতেন কীর্তি কাকা, দাপট কি তার, সমস্ত ছিল তার হাতে। ভারী কুটির লোক ছিল কীর্তি ঘোষ। আমার শ্বশুর তাকে খুন করে তবে সম্পত্তি হাতে পান। সপ্তমী পুজোর দিন তাকে খুন করেছিলেন। মণি শিহরিয়া উঠিল। খুন? হ্যাঁ, তা নইলে সে কি আর সম্পত্তি দিত শ্বশুরকে? আমার দিদি শাশুড়ি কিন্তু শ্বশুরকে বললেন, এ কি মহা পাপ করলি তুই, আমার বংশ কি করে থাকবে? সেই তিনি একেবারে যোগিনী সাজলেন, গেরুয়া কাপড় পরলেন, গায়ে নামাবলি নিলেন, তেল ছাড়লেন, কোঁকড়ানো চুল রুখু হয়ে ফুলে চামড়ের মতো হয়ে উঠল। অল্প বয়সে বিধবা হয়েছিলেন, চুল তাকে কাটতে দেয়নি ঘরের লোকে। 8 দিন উপোস করে থাকলেন। মা, হে মহাপাপ থেকে আমার বংশকে রক্ষে করো। তারপর আঙুল গুনতে আরম্ভ করলেন। অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, তেরোদশী, চতুর্দশী, পূর্ণিমে, 8 দিন। সেই দিন কোজাগরী পূর্ণিমে। সেই কোজাগরী পূর্ণিমার রাত্রে অষ্টাহ উপবাসিনী গোপীবল্লভের পরমা সুন্দরী সহধর্মিণী ওই লক্ষ্মীর ঘরে ঘৃতদ্বীপ জ্বালিয়া বসিয়াছিলেন। এই প্রাসাদতুল্য বাড়িটির ফটক হইতে অন্দর পর্যন্ত সারি সারি আলো জ্বলিতেছিল। আকাশে পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্নায় যেন ভুবন ভাসিয়া যাইতেছিল। কেবল দিগন্তের এক কোণে কোন সুদূর দূরান্তে সচকিত বিদ্যুৎ চমকের ক্ষীণ আভাস মধ্যে মধ্যে খেলিয়া যাইতেছিল। সমস্ত বাড়ি নিঝুম। দাসদাসী, পুত্র পুত্রবধূ সব ঘুম ঘোরে অচেতন। কোজাগরী পূর্ণিমায় এমনই চৈতন্যহারা ঘুমই মানুষের চোখে নামিয়ে আসে, আজও আসে। লক্ষ্মীদেবী এই জ্যোৎস্নাময়ী কোজাগরী নিশীথে পৃথিবী ভ্রমণে বাহির হন। প্রশ্ন করেন সুধা কণ্ঠে, কোজাগরী রাত্রে কে জাগে রে, কে জাগে? উত্তর দেয় ভক্তিমান গৃহস্থের গৃহদ্বারের আলোক শিখা ও আলিপনা। সেই আলোকিত আলিপনা রেখা ধরিয়া তিনি গৃহস্থের গৃহে প্রবেশ করিয়া দেখেন কেহ জাগিয়া আছে কিনা। জাগিয়া থাকিলে পূজা গ্রহণ করিয়া আশীর্বাদ দিয়া আবার বাহির হন। কিন্তু রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত মা লক্ষ্মী রায় বাড়িতে দেখা দিলেন না। গোপীবল্লভের রূপসী বিধবার চোখের জলের আর বিরাম ছিল না। তারপর রাত্রি তখন তৃতীয় প্রহরের প্রথম ভাগ। অকস্মাৎ জ্যোৎস্না কোথায় অন্তর্হিত হইল। ঘন কালো মেঘে আকাশ ছাইয়া গেল। সঙ্গে সঙ্গে বাতাস। সে বাতাসে সমস্ত আলো নিবিয়া গেল। গোপীবল্লভের বিধবার ভক্তি ও নিষ্ঠার সীমা ছিল না। তিনি আবার প্রদীপ জ্বালাইয়া শেষ দিয়া সেগুলি ঢাকিয়া দিলেন। কড়কড় শব্দে মেঘ ডাকিয়া উঠিল। চারিদিক অন্ধকার, সঙ্গে সঙ্গে মুষলধারে বর্ষণ। সেই দুর্যোগের মধ্যে পরমা সুন্দরী একটি মেয়ে আসিয়া দুয়ারে দাঁড়াইয়া ডাকিল,
কে জেগে রয়েছ গো? আমাকে একটুখানি বসতে দেবে? অন্ধকারে আমি পথ পাচ্ছি না। অপূর্ব পদ্মগন্ধে রায়গিন্নির মন প্রাণ তখন উল্লাসে ভরিয়া উঠিয়াছে। তিনি মনে মনে হাসিলেন, মুখে বলিলেন, দিতে পারি মা, এক শর্তে। কি বলো? তুমি এইখানে বসো, আমি একটু বাইরে যাব। যতক্ষণ না ফিরবো আমি, ততক্ষণ কিন্তু তোমাকে থাকতে হবে। বেশ। মেয়েটিকে ঘরে বসাইয়া গোপীবল্লভের বিধবা উঠিলেন। ঘরের দরজাটা টানিয়া শিকল দিতে দিতে বলিলেন, আমি শিকল দিয়ে যাচ্ছি, এসে খুলে দেব। তারপর দিলেন ওই তালা। ছেলেকে ডাকিয়া তুলিয়া সমস্ত বলিয়া ছেলের হাতে চাবি দিলেন। তারপর বলিলেন, ও তালা তোমার বংশে কেউ যেন কখনো না খোলে। মা লক্ষ্মীকে আমি বন্দিনী করে চললাম। কোথায় মা? মা হাসিয়া বলিলেন, কর্তাকে খবর দিতে বাবা। বলিয়া তিনি বাড়ি হইতে বাহির হইয়া গেলেন। ছেলে গেল পিছন পিছন। মা গঙ্গার কূলে গিয়া দাঁড়াইলেন। শরতের মেঘ কাটিয়া তখন আবার চাঁদ উঠিয়াছে। কূলে কূলে ভরা গঙ্গার বুকে লাখে লাখে চাঁদমালা ভাসিয়া চলিয়াছে। পৃথিবী যেন দুধে স্নান করিয়া উঠিয়াছে। গোপীবল্লভের বিধবা গঙ্গার জলে ঝাঁপ দিয়া পড়িলেন। গল্প শেষ করিয়া বর্তমান রায়গিন্নি বলিলেন, সে চাবিও আমার শ্বশুর গঙ্গার জলে ফেলে দিয়েছেন। মণিমালা বিচিত্র দৃষ্টিতে ওই তালাটার দিকে চাহিয়া ভাবিতেছিল। অন্ধকূপের মধ্যে মা লক্ষ্মীকে বন্দিনী করিয়া রাখিয়াছে। চোখ ফাটিয়া তাহার জল আসিল। বিগত শতাব্দীর স্বপ্ন কল্পনার কাহিনী তরুণী কিশোরীটির সমস্ত চেতনাকে মোহগ্রস্ত করিয়া তুলিল। সাধারণ তরুণীর কল্পনায় হয়তো ভাসিয়া উঠিত মণিরত্নময় এক ধনভাণ্ডার, যে মরকত তাহারা চোখে কখনো দেখে নাই। কল্পনায় সেই মরকত দিয়া এক পদ্ম গড়িয়া তাহার উপর কল্পনা করিত পটের অথবা মাটির লক্ষ্মী দেবীকে, কোণে ঝাঁপি, পায়ের কাছে পেঁচা। কিন্তু মণিমালা, এ বাড়ির কাঞ্চন বউ, ভিন্ন ধাতুতে গড়া মেয়ে। তাহার কল্পনায় কেবলই ভাসিয়া উঠিল বদ্ধদ্বার অন্ধকার ঘরের মধ্যে রক্তমাংসের সুকুমারী একটি মেয়ে ভীত ত্রস্ত দৃষ্টিতে নির্নিমেষ চোখ মেলিয়া বসিয়া আছে। চোখ হইতে টপ টপ করিয়া মুক্তার মতো নিটল অশ্রুবিন্দু ঝরিয়া পড়িতেছে। মধ্যে মধ্যে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে গভীর রাত্রে হয়তো গুনগুন করিয়া বিনাইয়া বিনাইয়া কাঁদে। মেয়েটির গোলাপ ফুলের দেহবর্ণ বাসি চাঁপার মতো হইয়া গিয়াছে। কাঞ্চন বউ সিঁড়ি বাহিয়া উপরে উঠিতেছিল স্বপ্নাচ্ছন্নের মতো। পায়ের তলায় সিমেন্টের কঠিন শীতল স্পর্শ তাহার অনুভূতির অগোচর থাকিয়া গেল। সন্ধ্যা অনেকক্ষণ অতিক্রান্ত হইয়া গিয়াছে। রান্নাশালে রান্নার গন্ধ উঠিতেছে। সেই গন্ধ তাহার গোচরে আসিল না। তাহার ছোট খুড়শাশুড়ির ঘরে গ্রামোফোনে একটি নাচের গান বাজিতেছে। ঝিদের কোলে কয়টি শিশু তারস্বরে চিৎকার করিতেছে মায়ের কোলের জন্য। বনলতার ঘরে তাসের আসর বসিয়াছে। বনলতা কেবলই হাসিতেছে সিদ্ধির ঘরে। সেজকর্তা ছাদে পায়চারি করিতেছিলেন। বধূটিকে দেখিয়া দ্রুতপদে তিনি ঘরে ঢুকিয়া গেলেন। ওই তাহার এক বিশেষত্ব, কাহারও সহিত কথা বলেন না, লোক দেখিলেই ঘরে ঢুকিয়া যান।
ভোরবেলা হইতেই বাহির হইয়া গোশালায় গরু ছাগল ভেড়া ও হাঁসের পাল লইয়া থাকেন। দ্বিপ্রহরে একবার খাইয়া যান, আবার সন্ধ্যায় ফেরেন। তারপর অন্ধকারে ছাদে পায়চারি করেন। লোক দেখলেই ঘরে ঢোকেন, লোক চলিয়া গেলেই বাহির হইয়া আসেন। বড় কর্তার ঘরে মেজকর্তা উত্তেজিত কণ্ঠে কথা বলিতেছিলেন। সঙ্গে সঙ্গে শব্দ উঠিতেছে, চটপট চটপট। চাকরে বড় কর্তার গা হাত পা টিপিতেছে। মেজকর্তা বলিতেছেন, বেটা শুয়োর কি বাচ্চার আসপর্দা দেখো দেখি, 1,000-5 টাকার দরকার, তাই ডেকে পাঠিয়েছিলাম। শালা বলে কিনা আগের দেনাটা প্রায় 1,05,000 গিয়ে দাঁড়াল। জানি না বেটা উল্লুক, রায়বাড়িতে লক্ষ্মী বাঁধা আছেন। মৃদুস্বরে বড়বাবু বলিলেন, চাপরাশি দিয়ে বেটার কান মলিয়ে দিলে না কেন? দেওয়া উচিত ছিল তাই, কিন্তু কালই আমার টাকার দরকার। সার্কেল অফিসার এসে বসে আছেন চাঁদার জন্য, বলেছি কালই দেবো টাকা। রুদ্ধদ্বার ঘরের বাহিরে যেমন বায়ু প্রবাহ বহিয়া যায়, তেমনি করিয়াই সমস্ত বহিয়া গেল মণিমালার মনের বহির্লোকে। সে ধীরে ধীরে আসিয়া আপনার ঘরে বসিল। বনলতার ছোট বোন 10 বছরের মেয়েটি, নাম স্নেহলতা। সে আসিয়া কাঞ্চন বউয়ের পাশে বসিল। কাঞ্চন বউ তাহার দিকে চাহিয়া মৃদু হাসিল। মেয়েটি বলিল, আপনাকে আমার খুব ভালো লাগে। কাঞ্চন বউ সস্নেহে তাহার গাল টিপিয়া দিল। সে বলিল, আমাকে একটা পয়সা দেবেন? পয়সা? পয়সা নিয়ে কি করবে? মেয়েটি চুপ করিয়া রহিল। কাঞ্চন বউ বাক্স খুলিয়া একটি আনি তাহার হাতে দিল। মেয়েটির চোখ দুটি উজ্জ্বল হইয়া উঠিল। সে চুপি চুপি এবার বলিল, জানেন, আমার বাবা পয়সা করি কিচ্ছু নেই। ওই যে মেজো জ্যাঠা গাঁদা মিনসে সব ফাঁকি দিয়ে নিচ্ছে, কাউকে কিচ্ছু দেয় না। মণিমালা অবাক হইয়া গেল। এমন কথা, এসব কথা বলিতে নাই, বলিতেও সে ভুলিয়া গেল। মেয়েটি আবার বলিল, বাবা আমার মুখ্যু, গাঁজা খায়, গুলি খায়, তাই জন্যে মাথা খারাপ হয়ে গিয়েছে। লোক দেখলে ছুটে গিয়ে ঘরে ঢোকে। মেজো জ্যাঠা মদ খায় কিনা, তাই ওকে খুব ভয় করে বাবা। বাবা যে গুলিখোর। বলিয়াই সে হাসিয়া চোখ বড় বড় করিয়া বলিল, জানেন, মাছি ধরে বাবা কানের মধ্যে পড়ে বন বন শব্দ করে, তাই। বাহিরে কাহার পায়ের শব্দ উঠিতেই মেয়েটি শশব্যস্ত হইয়া কথা শেষ না করিয়াই নিমেষের মধ্যে বাহির হইয়া চলিয়া গেল। পরক্ষণেই বড়গিন্নির ঝি কামিনী উঁকি মারিয়া বলিল, স্নেহ এসেছিল বুঝি বৌদিদি? কাঞ্চন বউয়ের কথা সরিল না, ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। ঝি বলিল, দেখো দেখি সব ভালো করে, কিছু চুরি করে নিয়ে গেল কিনা। মেয়েটা চোর, খবরদার ওকে ঘরে ঢুকতে দিও না। কাঞ্চন বউয়ের এবার মনে হইল সে ডাক ছাড়িয়া কাঁদে। ঝিটা চলিয়া যাইতেই সে বিছানার উপর লুটাইয়া পড়িল। বাহির দিকে জানালা দিয়া রিহার্সালের বক্তৃতার শব্দ ভাসিয়া আসিতেছে। ক্রমশ বাড়ির শব্দ কোলাহল স্তিমিত হইয়া আসিতেছে। উপরের ঘরে মৃদু নাসিকা গর্জন আরম্ভ হইয়া গিয়াছে। শোনা যাইতেছে কেবল ঠাকুর চাকর ও ঝিদের কোলাহল। কাঞ্চন বউয়ের স্বামী বসিয়া সিগারেট টানিতেছিল। কাঞ্চন বউ স্তব্ধ হইয়া বসিয়াছিল। সে ভাবিতেছিল, রাত্রে সে ঘুমাইবে না, জাগিয়া বসিয়া থাকিবে। মৃদু কান্নার শব্দ অথবা কঙ্কন ঝঙ্কার শোনা যায় কিনা সে শুনিবে।
তাহার স্বামী বলিল, কলকাতায় যাচ্ছি, কিছু বরাত থাকে তো বলো। চকিত হইয়া মণি বলিল, কলকাতা? হ্যাঁ, ষোড়শী প্লে দেখতে যাচ্ছি। আমাদের ষোড়শী হচ্ছে কিনা এবার। মণি চুপ করিয়া রহিল। হাসিতে হাসিতে স্বামী কহিল, আর একটা মতলব আছে, আগে কাউকে বলছি না, সেটা একেবারে সব তাক লাগিয়ে দেব। মণি এবারে কিছু বলিল না, শুধু হাসিল, মৃদু ম্লান হাসি। বারবার ঘাড় নাড়িয়া স্বামী বলিল, হুম, অবাক হয়ে যাবে সব, কাউকে বলো না যেন। মোটর কিনবো একখানা, দাদা সব মতলব ঠিক করে ফেলেছে। ডিলাক্স সেলুন, বডি ফোর্ড। সহসা মণি চমকে উঠিল। চাপা কান্নার শব্দ। কে কাঁদে? সে তাড়াতাড়ি স্বামীকে প্রশ্ন করিল, কে কাঁদছে? কান পাতিয়া শুনিয়া স্বামী বলিল, বারবার বললাম দাদাকে, এত করে টেনো না, নেশার ঘোরে বৌদিকে ধরে ঠ্যাঙাচ্ছে। নাও শোবে এসো। স্বামী বিছানায় ধপাস করিয়া বসিয়া শরীর এলাইয়া দিল। আবার সে ডাকিল, শো এসে। কাঞ্চন বউ উত্তর দিল না। কয়েক মুহূর্ত পরেই স্বামীর নাক ডাকিতে লাগিল। আরও কিছুক্ষণ পরে নিচের রান্নাশালের সারা শব্দ স্তব্ধ হইয়া গেল। ওদিকে দিদি শাশুড়ির মহলে কেবল মৃদু সাড়া উঠিতেছে, লুচি ভাজার গন্ধ আসিতেছে, ঠাকুমায়ের জলখাবার তৈরি হইতেছে। পাশের আমবাগানে পেঁচা ডাকিয়া উঠিল। রাত্রির দ্বিতীয় প্রহর শেষ হইয়া গেল বোধহয়। টকটক শব্দে ওটা বোধহয় তক্ষক ডাকিতেছে। মৃত্যু যন্ত্রণায় একটা ব্যাঙ কাতরাইতেছে, অজগরে উহাকে গ্রাস করিতেছে। আরও একটু নিবিষ্ট হইয়া কাঞ্চন বউ শুনিল, আমবাগানে অসংখ্য ঝিঝি ডাকিতেছে। কই, পদ্মগন্ধ তো পাওয়া যাইতেছে না, মৃদু কঙ্কন ঝঙ্কারও তো উঠিতেছে না। সন্তর্পিত কোমল চরণপাতে ক্ষীণ নূপুরধ্বনি কিংবা কান্না কি দীর্ঘ নিঃশ্বাস কিছুই তো শোনা যায় না। সন্তর্পণে সে বাহিরে বারান্দায় আসিয়া দাঁড়াইল। বাড়িখানা সুষুপ্ত। দিদি শাশুড়ির মহলেও আর সারা শব্দ উঠিতেছে না। কেবল সমবেত নাসিকা গর্জনের ধ্বনিতে বাড়িখানা মুখরিত। ঠাকুমায়ের নাক ডাকিতেছে সেই অদ্ভুত বিকট শব্দে। আজ কিন্তু কাঞ্চনের হাসি আসিল না। ঢং 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 করিয়া ঘড়িতে 3টা বাজিয়া গেল। আবার পেঁচারা ডাকিয়া উঠিল। দূরে মাঠে ডাকিয়া উঠিল শেয়াল। কোথাও কেহ কাঁদে না, কাহারও দীর্ঘশ্বাসের ক্ষীণতম আভাসও পাওয়া যায় না। পূর্ব আকাশে শুকতারা উঠিয়াছে। রাত্রি শেষ হইয়া আসিতেছে। রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে কাঞ্চন বউয়ের যেন মোহ কাটিল। সে অনুভব করিল দেহ তাহার ভার হইয়া পড়িয়াছে, চোখের পাতা বন্ধ হইয়া আসিতেছে। সমস্ত বাড়িখানা এখনো সুষুপ্ত। সে ঘরের ভিতর গিয়া বিছানায় শুইল এবং কিছুক্ষণের মধ্যেই গাঢ় ঘুমে অসাড় হইয়া গেল। সন্ধ্যার সঙ্গে সঙ্গে আবার মনে মোহ জাগিয়া ওঠে। অন্ধকার ঘরের মধ্যে দাঁড়াইয়া বন্ধ দুয়ারের দিকে অদ্ভুত দৃষ্টিতে সে চাহিয়া থাকে। প্রদীপ ও ধূপদানি নামাইয়া দিয়া নতজানু হইয়া সে একাগ্র উৎকর্ণ হইয়া অপেক্ষা করে। ঘরের মধ্যে মাথার উপর চামচিকা উড়িয়া বেড়ায়। বন্ধ ঘরের গুমটে দরদর করিয়া ঘাম পড়ে। কিছুক্ষণ পর নিজেই সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর প্রণাম করিয়া উঠিয়া আসে।
এক একদিন সে তালাটার দিকে চাহিয়া দেখে, মরিচা ধরা তামাটে রঙের তালাটা জাম ধরিয়া একটা অখণ্ড বস্তুতে পরিণত হইয়াছে। সাহস করিয়া সে একদিন তালাটা নাড়িয়া দেখিল। সচেতন বুদ্ধি সত্ত্বেও তালাটার শীতল স্পর্শে সে চমকে উঠিল। পর মুহূর্তেই ছাড়িয়া দিয়া ঘর হইতে বাহির হইয়া দরজা বন্ধ করিয়া দিল। ঘামে তাহার সর্বাঙ্গ ভিজিয়া উঠিয়াছে। দ্রুত পদে সে উপরে উঠিয়া গেল। রান্নাশালে আজ ছোট খুড় শ্বশুরের হাঁক ডাক শোনা যাইতেছে। তিনি আজ রাশিকৃত পাখি শিকার করিয়াছেন। সেই পাখি রান্নার জন্য তিনি মশলা বাটাইতেছেন। রান্না হইবে বাহিরে, কাছারি বাড়িতে। বাড়ির মধ্যে বৃথা মাংস প্রবেশ করিতে পায় না। বনলতার ঘরে তাসের আড্ডা বসিয়াছে। আজ কিন্তু আড্ডাটি নিঃশব্দ। নিঃশব্দে সকলে খেলিয়া চলিয়াছে। সমস্ত দোতলাটাই আজ কেমন শব্দহীন গতিতে চলিয়াছে। নিঃশব্দ সেজকর্তা দ্রুত পদে ছাদ হইতে ঘরে গিয়া ঢুকিলেন। বড় কর্তার ঘরে মেজ কর্তার সঙ্গে কি আলোচনা হইতেছে। বৃদ্ধা রায়কর্ত্রী পর্যন্ত আসিয়াছেন। মহাজন নালিশ করিয়াছে। দাবি হইয়াছে প্রায় 6 লক্ষ। সেই লইয়া আলোচনা চলিতেছে। মেজকর্তা সাহেব সুবাদের সঙ্গে মেলামেশা করেন। তিনি বলিতেছেন, লক্ষ্মীর ঘর খুলিয়া দেখা যাক। এ যুগে লক্ষ্মী বন্দিনী, এ প্রবাদ রূপকথা ছাড়া আর কিছুই নয়। তাহার বিশ্বাস, পূর্বপুরুষ গোপীবল্লভের পত্নী ওই ঘরে মহামূল্য গুপ্তধন লুকাইয়া রাখিয়া গিয়াছেন। বড় কর্তা বলিলেন, না। ইস্পাতের মতো কঠিন অনমনীয় তাহার কণ্ঠস্বর। বৃদ্ধা কর্ত্রী বলিলেন, আমি আত্মহত্যা করব তাহলে, এই তোকে বলে রাখলুম। কিন্তু পরদিন সন্ধ্যা দিতে গিয়া তাহার চোখে জল আসিল। নতজানু হইয়া চোখ বন্ধ করিয়া করজোড়ে সে প্রার্থনা করিল, মা, মা লক্ষ্মী, দয়া করো মা, তুমি রায়বংশকে রক্ষা করো। যে বাড়িতে তুমি অচলা হয়ে রয়েছ, সেখানে ঋণের কষ্ট কেন? আবার তাহার চোখে জল আসিল। উঠিয়া প্রদীপটি তুলিয়া বদ্ধ দুয়ারের দিকে চাহিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। কালো দরজাটা পাথরের মতো অনড়, অচল। সহসা দরজার তালাটার দিকে চাহিয়া সে শিহরিয়া উঠিল। ব্যগ্র ঔৎসুক্যে সে তালাটার অতি নিকটে আলোটা তুলিয়া ধরিল। শতাব্দীর রসনা অবহেলিত তালাটা প্রথম দৃষ্টিতে অখণ্ড পাথরের মতো মনে হইলেও ক্ষয়িত হইয়া কখন খুলিয়া গিয়াছে, কেবল ঝুলিয়া আছে। অত্যুগ্র উত্তেজনায় তালাটা ধরিয়া সে টানিল। তারপর সেই পাথরের মতো অনড় অচল দরজার গায়ে শরীরের সমস্ত ভার দিয়া ঠেলা দিল। বারবার বারবার সে যেন পাগল হইয়া গিয়াছে। সঙ্গের ঝিটা সভয়ে ছুটিয়া গিয়া সংবাদ দিয়াছিল। সমস্ত রায়বাড়ি ভাঙিয়া আসিল। সর্বাগ্রে মেজকর্তা। দুয়ার খুলিয়া গেল। শতাব্দীরও ঊর্ধ্বকালের বদ্ধ বায়ু, তাহার স্পর্শগন্ধ তীব্র, উগ্র, অসহনীয়। মেজকর্তা দুয়ারে দাঁড়াইয়া লণ্ঠন উঁচু করিয়া ধরিয়া দেখিলেন। ছোট একখানি ঘর, চোর কুঠিরির মতো, শূন্য, কোথাও কিছু নাই। কিন্তু মেঝের উপর ওটা কি পড়িয়া? বিস্ফারিত দৃষ্টিতে কাঞ্চন বউ দেখিল একটা নর কঙ্কাল।
আর ওটা ধূসর বিবর্ণ, ওটা কি? ধীরে ধীরে ঘরখানার তীব্র অসহনীয় গন্ধস্পর্শ স্বাভাবিক হইয়া আসিতেছে। মেজকর্তা একবার অগ্রসর হইয়া ধূসর বস্তুটিকে হাতে করিয়া তুলিলেন। তিনি দেখিলেন, কাঞ্চন বউ দেখিল, সকলেই দেখিল, এক রাশি চুল বিবর্ণ হইয়া গেছে। কিন্তু তবুও অনুমান করা যায় সে চুল এককালে ভ্রমরের ন্যায় কালো এবং কুঞ্চিত ছিল। মেঝের উপর আরও পড়িয়াছিল একখানা বিবর্ণ জীর্ণ কাপড় কি চাদর, পাড়ের চিহ্ন দেখা যায় না, আর একখানা নামাবলী। অকস্মাৎ কাঞ্চনবউয়ের চোখ দিয়া দর দর ধারে জল ঝরিতে আরম্ভ করিল। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।